গল্পর নাম ভালোবাসি বলেই ভালোবাসি ব্লিনা। গল্পের তৃতীয় অংশ। লেখিকা লোকে। বিছানায় মাথা থেকে পা অবধি চাদর দিয়ে নিজেকে ঢেকে শুয়ে আছি। আমার হার্টবিট এতটা বেড়ে গেছে যে আমি এই অস্থিরতায় ঘুমাতেও পারছি না। আধা ঘন্টা হতে চলল ইথান রুমে আসেনি। বেলকনিতেই আছে। না আসলেই ভালো। নিজের মুখ আর রাখলাম কই। দিন দিন তো আমি বখাটে হয়ে যাচ্ছি। ছেলেরা ফার্স্ট মুভ নেয়, এখানে তো উল্টো হচ্ছে। চোখ মুখ কুঁচকে নিজেকে নিজে গালি দিলাম। আর মনে মনে শপথ নিলাম যে এমন ভুল আর করব না। শাড়ি পরে কলেজে যেতে হবে, কিন্তু অনুষ্ঠান পরিচালনার জন্য না, নবীন বরণে ভলেন্টিয়ার হিসেবে। আর সব ভলেন্টিয়াররা শাড়ি পরবে, যাতে সবাই চিনতে পারে যে আমরা ভলেন্টিয়ার কামলা। যেহেতু আমি শাড়ি পরতে পারি না, আর পরলেও কুচি জঘন্য হয়, তাই শাশুড়ির হেল্প নিলাম। ঘরে না হয় যেমন তেমন কুচি দিয়ে পরা যায়, কিন্তু বাহিরে তো তা করা যাবে না। ইথান সকাল সকালই বের হয়ে গেছে, না হলে সেও দেখতে পেত আমাকে কত কিউট লাগছে। কালো ব্লাউজের সাথে কালো পাড়ের নীল শাড়ি সত্যিই অন্যরকম সুন্দর। এর সাথে হাতে নীল কাচের চুড়ি ও কপালে কালো টিপ পরে নিলাম। আর ঠোঁটে হালকা খয়েরি লিপস্টিক নিয়ে নিলাম। সাথে চুলগুলো খোলাই ছেড়ে দিলাম। তাড়াতাড়ি করতে গিয়েও দেরি হয়ে গেল। আমার বাড়ি থেকে কলেজ কাছে ছিল, কিন্তু ইথানের বাসা থেকে দূরে। এজন্য আরেকটু দেরি হলো। যদিও ইথানের মা বারবার বলছিল এই অবস্থায় যেতে হবে না, তাও এলাম। কারণ এখন আর ব্যথা নামক সমস্যা নেই। সবাই মোটামুটি চলেই এসেছে। আমি তড়িঘড়ি করে কাজে লেগে পড়লাম। নবীনদের ফুল দেওয়া হবে, একটা করে গোলাপ আর একটা করে গাঁদা ফুল। এই দুইটা ফুল একসাথে করে বাঁধার দায়িত্ব আমরা যারা ভলেন্টিয়ার তাদের। এরপরে খাবার প্যাকেজিংয়ের কাজ সহ আরও কাজ তো আছেই। তোর এত দেরি? জিজ্ঞেস করলো প্রেমা, আমার খুব ভালো ফ্রেন্ড প্রেমা। আমি দুইটা ফুল একসাথে বাঁধতে বাঁধতে বললাম, হ্যাঁ। কামলা খাটার জন্য জলদি এসে কি করব? বাই দা রাস্তা এত সুন্দর করে সেজে কাকে দেখাবি? ভ্রু উঁচু করে বলল প্রেমা। আমি শুধু সরু চোখে তাকালাম। তোর জন্য একটা জিনিস এনেছি, হাসি মুখে বলল প্রেমা। আমি ইশারায় জিজ্ঞেস করলাম কি? প্রেমা ওর পার্সটা থেকে একটা রূপালি চেইন বের করল। চেইনের মাঝ বরাবর ইংলিশ অক্ষরে ইথান লেখা। আমি হাতে নিয়ে হা করে থেকে গেলাম, কারণ এটা অনেক সুন্দর। প্রেমা একটু ভাব নিয়ে বলল, কেমন? আমি হাসি মুখে হাতে নিয়ে দেখতে দেখতে বললাম, অনেক সুন্দর। আমি অর্ডার দিয়ে বানিয়েছি বলে কথা। গর্বের সঙ্গে বলল প্রেমা। আয় পরিয়ে দিই, বলল প্রেমা। আমি খুশি মনে সেটা গলায় পরে নিলাম। অনেক সুন্দর মানিয়েছে, প্রেমা বলল। আমি হাসি মুখে গলার পেন্ডেন্টটা দেখতে লাগলাম। শিলা আসেনি? আমি প্রশ্ন করলাম। না আসে তনি এখনো। আসবে হয়তো। আমরা করতে থাকি আপাতত, বলল প্রেমা। অনুষ্ঠান শেষ হতে হতে সন্ধ্যা গড়িয়ে যাবে মনে হয়, কারণ চিফ গেস্টদের আসতে দেরি হয়েছিল। কারণ এদেরকে স্কুল লাইফ থেকে পাঞ্চুয়ালিটি শেখানো হয়নি মনে হয়। আমরা কাজ করে রীতিমতো সবাই হাঁপিয়ে গেছি। ভলেন্টিয়ার বলে শুধু আমরাই কাজ করছি, অন্য কেউ ধারে কাছেও হেল্প করতে আসে না। এমনকি ভয়ে শাড়িও পরেনি তারা। দুই একজন রাগ করে চলেও গেছে। কিন্তু আমরা যারা দ্বিতীয় বর্ষের তারা কেউই যেতে পারিনি। আমরাই তো সবচেয়ে ছোট ব্যাচ আপাতত। নতুনরা তো মাত্র আসবে, তাই আমাদের দিয়েই গাধার খাটুনি করিয়ে নিবে। পরের বছর এই নতুনরা খাটবে, এটাই নিয়ম। বল তো কাকে দেখেছি? লাফাতে লাফাতে এসে শিলা বলল। কাজ করে করে ক্লান্ত আমি, তাই ওর দিকে বিরক্তির সাথে তাকিয়ে বললাম, আমি কি করে বলবো? আর তুই লাফানোর মতো এত এনার্জি পাচ্ছিস কি করে? আমি তো কাজ করে করে শেষ। শিলা মুখটা একটু বাঁকিয়ে বলল, হুহো, শুনলে তো তুই নিজেই লাফাবি। আমি ওর কথায় গুরুত্ব না দিয়ে বললাম, আমার অত এনার্জি নেই। অনেক কাজ করেছি, এগুলা আগে থেকে করালে এত কষ্ট হয় আমাদের। 2 দিন বসে বসে করলে তাও রিল্যাক্স হয়। কিন্তু না, তারা অনুষ্ঠানের দিন সকাল সকাল আমাদের এনে খাটাবে। খাটাসের দল। ইথান এসেছে, ক্লান্ত ভঙ্গিতে বলল শিলা। শুনে আমি অনেক বেশিই চমকে গেলাম। আদৌ কি ঠিক শুনলাম? কে এসেছে? আমি বিস্মিত হয়ে প্রশ্ন করলাম। শিলা হাই তুলতে তুলতে বলল, এত সময় আমার কথায় পাত্তাই দিলি না। এখন এত কিসের প্রশ্ন? ইথান কেন আসবে? বললাম আমি। তোকে নিতে এসেছে হয়তো রে গাধা।
নিজের কপাল চাপড়ে বলল প্রেমা, আমাকে নিতে। হয়তো ইথানের মাই বলেছে ওনাকে আসতে। আমার মুখ জুড়ে এখন শুধু হাসি আর হাসি। আমি প্রেমার দিকে ঘুরে বললাম, আমার সব ঠিকঠাক আছে। হ্যাঁ বাবা আছে। মুচকি হেসে বলল প্রেমা। সত্যি? সন্দেহের চোখে তাকিয়ে বললাম আমি। দরকার হলে ওয়াশরুমের আয়নার দেখে আয় যা, বলল শিলা। হ্যাঁ এটাই করা যেতে পারে। আমি ওয়াশরুমে চলে গেলাম। তারপর নাক মুখে পানি দিয়ে শাড়ির আঁচল দিয়ে মুখ মুছে নিলাম। নিজেকে সুন্দরভাবে পরিপাটি করে নিয়ে বের হয়ে এলাম। কিন্তু ইথানকে কোথায় দেখেছে শিলা সেটাই তো প্রশ্ন করিনি। হায় রে কপাল! ঘুরে যাওয়ার জন্য পা বাড়ানোর আগেই পিছন থেকে কেউ বলল, এই তুমি নিউ সেকেন্ড ইয়ার থেকে ভলেন্টিয়ার না? আমি মুখ কালো করে পিছনে ঘুরলাম। একটা সিনিয়র আপু। অসহ্য এখনই কাজে লাগিয়ে দেবে। কিন্তু কিছু করার নেই। আমি করুণ দৃষ্টিতে হ্যাঁ সূচক মাথা নাড়লাম। সে আমার হাতে কয়েকটা টিস্যুর বক্স দিয়ে বলল, এগুলো হলো রুমে রেখে আসো। এগুলো লাগবে না, বলেই সেই সিনিয়র স্থান ত্যাগ করল। আমি একটা নিঃশ্বাস ফেলে হলো রুমে গিয়ে টিস্যুগুলো রাখলাম। তারপর হলো রুম থেকে বের হতেই মৃদুলের সামনে পড়লাম। সে কিছু না বলে হতাশ চোখে আমার দিকে তাকিয়ে রইল। বেচারার অবস্থা দেবদাসের মতো হয়ে গেছে। আমি একটু অপ্রস্তুত হয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বললাম, কিছু বলবেন? মৃদুল অত্যন্ত আহত গলায় বলতে লাগলো, বিয়ে করার আগে একবার বলতে পারতা। আমি সেই কবে থেকেই তোমাকে। যাই হোক, এভাবে মুখের উপর ব্লক দিয়ে দিবা বুঝি নাই। ভালো মতো বললেই আমি বুঝতাম। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মৃদুল বলল, আমি আর জ্বালাবো না। ভালো থেকো। আমি চোখ পিটপিট করে তাকিয়ে শুনতে লাগলাম। বেচারা ছেলেটা। যদিও ইথান ব্লক দিয়েছিল রেগে। বাই, বলল মৃদুল। আমি কিছুই বললাম না। শুধু কিছুই জানি না এমন ভান করে রইলাম। মৃদুল কথা শেষ করে উল্টোদিকে ঘুরে হাঁটা শুরু করল। যাই হোক, ওর ঝালানো থেকে আমি শেষ অবধি বাঁচলাম ভেবেই মুখে অনেক বড় হাসি চলে এলো। সেই হাসিমাখা মুখটা নিয়ে আমি পিছনে ঘুরেই থমকে গেলাম। আর মুখের হাসিও সীমিত হয়ে গেল। ইথান শক্ত মুখে তাকিয়ে আছে। অফিসের গাঢ় খয়েরি শার্টের সাথে কালো টাই আর কালো জিন্স। কোটটা ভাঁজ করে এক হাতে ধরা আর অন্য হাতে ফোন। কোটের কারণে হাতের কালো ঘড়িটা ঢাকা পড়ে গেছে। কখন এসে দাঁড়িয়েছেন উনি কে জানে। আমি একটু হাসার চেষ্টা করে বললাম, আপনি কখন এসেছেন এখানে? কেন? ডিস্টার্ব করে ফেলেছি? ঠান্ডা গলায় বলল ইথান। তার চাহনি বলে দিচ্ছে যে সে ভুল সময় এসে দাঁড়িয়েছিল এখানে। আর সব উল্টো বুঝেছে। আপনি ভুল বুঝছেন। আমি বলে উঠলাম, ফোন দিচ্ছি কখন থেকে? বলল ইথান। ফোন। আমি বিড়বিড় করে বললাম, আসলে ফোন সাইলেন্ট করা ছিল আর কাজের চাপে পার্সটা এক জায়গায় ফেলে রেখেছিলাম। এখানে বসে ছেলেদের সাথে গল্প করছো একা একা। আমি তো তোমাকে এই অনুষ্ঠানে আসতেও বারণ করেছিলাম। আমি আশা থেকে বকাবকি শুরু ওনার। এখন তো আমারও উল্টো চিল্লাতে মন চাচ্ছে। কিন্তু আমি মাথা নিচু করে এদিকে ওদিকে তাকাতে লাগলাম আর চিন্তা করতে লাগলাম কি বলবো। ইথান কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে উল্টো দিকে হেঁটে চলে যেতে লাগলো। থামুন প্লিজ, বলেই আমি দ্রুত হাঁটতে গিয়ে শাড়িতে পা দিয়ে ফেললাম আর ধপাস করে পড়ে ফেলাম। তারপর তারপর সবচেয়ে লজ্জাজনক পরিস্থিতি তৈরি করে ফেললাম আমি। শাড়ি পুরো খুলে গেল, শুধু আঁচলটাই গায়ে রয়ে গেল। আমি ঘটনার আকস্মিকতায় মাথা নিচু করেই রইলাম। এদিকে কাচের কয়েকটা চুড়িও ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এখন কেউ যদি আমাকে প্রশ্ন করে, দশা কাকে বলে, হয়তো একেই বলে। ইথান আমার কাছে এসে হাঁটু ভাঁজ করে ঝুঁকে বসে আমার হাত ধরে দেখতে লাগলো কেটেছে কিনা। আমি লজ্জায় মাথা নিচু করেই রইলাম। এভাবে ওনার চোখের সামনেই পড়তে হলো। হাত চেক করে দেখল ডান হাত অল্প কেটেছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ইথান আমাকে বলল, শাড়ি সামলাতেই পারো না, তাও পরা লাগবে কেন? আর তোমাকে আগেই বলেছি না পরতে। ওনার শেষের কথাটা মোটেই পছন্দ হলো না আমার। শাড়িতে মেয়েদের অনেক সুন্দর লাগে। আমাকেও লাগে। এই আনরোম্যান্টিক বলে কি না শাড়ি না পরতে। আমি মুখ ফুলিয়ে ফেললাম কিন্তু মাথা নিচু করেই রাখলাম। ইথান একটা রুমাল বের করে ডান হাত বেঁধে দিল আমার। তারপর নিজের কোটটা আমার গায়ের সামনে দিয়ে রেখে আমাকে কোলে তুলে নিল। আমি চমকে বলে উঠলাম, কি করছেন আপনি? কেউ দেখে নিলে?
ইথান ভ্রুকুচকে তাকিয়ে বলল, কেউ নেই এখানে। ইথান হলো রুমে নিয়ে এসে আমাকে কোল থেকে নামালো। শাড়ির আঁচল বাদে সব মেঝেতে লুটিয়ে পড়ল। তাড়াতাড়ি শাড়ি ঠিক করো, বলল ইথান। আমি মিনমিনে গলায় বললাম, আমি তো পড়তে পারি না। ইথান রেগে আমার দিকে 2 পা এগিয়ে আসতেই আমি পিছিয়ে দেয়ালের সাথে লেপ্টে গেলাম। আমি না, আসলে আজ কি করতা তুমি? ওভাবে বসে থাকতা, বলল ইথান। আমি একটা ঢোক গিলে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। ওনার জন্যই তো হলো। বাসায় কিভাবে পড়তা? বলল ইথান। মাত্র 2 বার পড়েছিলাম। প্রথম দিন রাতে পেঁচিয়ে পেঁচিয়ে, আর সকালে এবারও খেবারও কুচি দিয়ে। ওগুলো তো সুতির ছিল। এটা সিল্কের। পারি না কুচি দিতে। আর পেঁচিয়ে পড়লে তো হাঁটতে পারবো না। আপনার মা পরিয়ে দিয়েছিল। শাড়ির আঁচল আঙুল প্যাঁচাতে প্যাঁচাতে নিচু গলায় বললাম আমি। তাহলে এখন? দাঁতে দাঁত চিপে বলল ইথান। আপনি পারেন না। আপনি পরিয়ে দিন। আমি ইথানের দিকে মিনতিপূর্ণ চোখে তাকিয়ে বলে উঠলাম। ইথান সরু চোখে তাকিয়ে বলল, ও আর। আমি মাথা নিচু করে নিলাম। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমি শাড়ি পরাতে পারি না, বলল ইথান। শুনেই মন খারাপ হয়ে গেল আমার। কি পারে তাহলে? আমি ঠোঁট উল্টে মেঝের দিকে তাকিয়ে রইলাম। ইথান আমার সামনে থেকে চলে যেতে লাগলো। সাথে সাথে আমি ওর হাত চেপে ধরে বললাম, আমাকে একা রেখে যাবেন না প্লিজ। আমি সত্যিই পারি না। ইথান আমার হাতের দিকে ভ্রুকুচকে তাকিয়ে তারপর আমার দিকে তাকালো আর বলল, যাচ্ছি না। হাত ছাড়ো। আর যেমন পারো তেমন পড়ো। এটা কি বলল? কি একটা অবস্থা! আমার ফোনটাও আনি, নিজে প্রেমাকে ফোন দিব। তাছাড়া প্রেমাও শাড়ি পরতে পারে না, আমাকে কি পরাবে? ইথান আমার সামনে থেকে সরে গিয়ে দাঁড়ালো আর আমাকে ইশারায় শাড়ি পরতে বলল। আমি মনে মনে ওকে কয়েকটা গালি দিয়ে শাড়ির দিকে নজর দিলাম। আঁচলটা শুধু গায়ে ফেলে রাখা আছে পিন মেরে রাখার কারণে। বাকি সব মাটিতে। আসলে শাড়ি খুলতো না। পেটিকোট টাইট দিয়ে বাঁধিনি। শাশুড়ি বারবার বলেছিল, আমি গায়ে লাগাইনি। তিনি আরও সেফটি পিনও মারতে বলেছিল। সব আমার দোষ। এখন নিজেই ভুগছি। ইথানের দিকে তাকালাম, সে আমার সোজাসুজি দাঁড়িয়ে ফোনের দিকে দেখতে ব্যস্ত। একটা নিঃশ্বাস ফেলে শাড়ি পরতে লাগলাম। শাড়ি পরার সময় মনে মনে সিল্কের শাড়িকেও গালি দিতে লাগলাম। কুচি 3টা করি তো 2টা ফসকে যায়। হাত কেটে যাওয়াতে আরোই সমস্যা হচ্ছে। কুচি করার আগে শাড়ি একবার গুজে নিতে হয়। এই সরু চোখে তাকিয়ে নিজের ফোনটা আমার দিকে ঘুরিয়ে বলল ইথান। ইউটিউবে শাড়ি পরার ভিডিও বের করে ফেলেছে সে। আমি হতাশ চোখে নিজের দিকে তাকালাম। হায় রে কপাল! আমি শাড়ি এক প্যাঁচ না দিয়েই কুচি করছিলাম। এটা দেখো। ইথান নিজের ফোনটা এগিয়ে দিল। আমি ফোনটা হাতে নিলাম। সেই মুহূর্তে কয়েকজন কথা বলতে বলতে হলো রুমের দিকে আসছিল। আমি আর ইথান দুজনই চমকে গেলাম। ইথান এক টান দিয়ে আমাকে এক সাইডে একটা আলমারির আড়ালে নিয়ে এলো। আর আমার সামনাসামনি খুব কাছে এসেই দাঁড়ালো। আমি মেরে দাঁড়িয়ে রইলাম, কিন্তু আমার হার্টবিট বাড়তে শুরু করে দিল। উনি হাতটা এখনো ধরে আছেন। যদিও সে কারা এসেছে সেটা পর্যবেক্ষণ করতেই ব্যস্ত। আর আমি ইনিয়ে বিনিয়ে তাকে দেখতে ব্যস্ত। ওরা কিছু জিনিস রেখে চলে যাওয়ার সাথে সাথে ইথান গিয়ে দরজা বন্ধ করে দিল। তারপর আমার কাছে এসে তাচ্ছিল্যের সাথে বলল, আমিই পরাচ্ছি। কারণ তোমার সারা জীবন লেগে যাবে। আপনি শাড়ি পরাতে পারেন? হা হয়ে প্রশ্ন করলাম আমি। উনি শাড়ির দিকে দৃষ্টি আবদ্ধ রেখে শাড়ি হাতে নিতে নিতে বললেন, ইউটিউব। আমি মনে মনে বললাম, ওহ আচ্ছা। ইথান আমার হাত থেকে নিজের ফোনটা নিয়ে তারপর ভিডিও চালু করল। আমি ঠোঁট কামড়ে ধরে ফাঁকে ফাঁকে ওনার দিকে তাকাতে লাগলাম। হার্টবিট এখনো বেড়েই চলছে। আর পেটের মধ্যেও কেমন কেমন হচ্ছে। উনি কয়েক সেকেন্ড দেখে ভিডিও পজ করলেন। তারপর আমার শাড়ির আঁচল ধরে কাঁধে উঠিয়ে দিলেন। একটু কেমন কেমন লাগলেও আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আর যত সম্ভব স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম। উনি এক অংশ হাতে ধরে পেটে গুজে দিলেন। আমি সাথে সাথে কেঁপে উঠলাম। ইথান আমার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। সুরসুরি লাগছে। চোখের দৃষ্টি রুমের ফ্লোরের দিকে আবদ্ধ রেখে নিচু গলায় বললাম আমি। ইথান কিছু না বলে স্থির দৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে রইল। এতে আরও বেশিই কেমন কেমন লাগছে আমার। উনি এভাবে তাকিয়ে আছেন কেন? আমি আস্তে আস্তে ওনার দিকে তাকালাম। উনি আমার গায়ের দিকে তাকিয়ে আছেন। সাথে সাথে আমি একটা শুকনো ঢোক গিলে নিলাম।
আর দুই হাত একসাথে ধরে কচলাতে লাগলাম। উনি হঠাৎই আমার বুকের দিকে হাত বাড়িয়ে দিলেন। সাথে সাথে আমি চোখ মুখ খিচে বন্ধ করে একশ্বাসে বলে উঠলাম, এখন না প্লিজ, আমি এখনো রেডি না। কয়েক সেকেন্ড চোখ বন্ধ করেই রইলাম, কিন্তু তেমন কিছুই হলো না। তাই আস্তে আস্তে এক চোখ প্রথমে খুললাম, আর ঘটনা বুঝতে পেরে দুই চোখই খুললাম। উনি আমার গলার পেন্ডেন্টটা হাতে নিয়ে আমার দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছেন। চলবে। গল্পর নাম ভালোবাসি বলেই ভালোবাসি ব্লিনা। পর্ব ৮, প্রাইভেসি। লেখিকা লোকে। সাথে সাথে আমি চোখ মুখ খিচে বন্ধ করে একশ্বাসে বলে উঠলাম, এখন না প্লিজ, আমি এখনো রেডি না। কয়েক সেকেন্ড চোখ বন্ধ করেই রইলাম, কিন্তু তেমন কিছুই হলো না। তাই আস্তে আস্তে এক চোখ প্রথমে খুললাম, আর ঘটনা বুঝতে পেরে দুই চোখই খুললাম। উনি আমার গলার পেন্ডেন্টটা হাতে নিয়ে আমার দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছেন। আমি বোকা সেজে গেলাম। এই নিয়ে দুইবার একই ভুল করলাম। কি লজ্জার বিষয়। এ জীবন রেখে কি লাভ। তাছাড়া এই পেন্ডেন্টটা ওনার এভাবে হাত দিয়ে ধরে দেখার কি আছে। যত সব। আমি পেন্ডেন্টের চেইন ধরে হালকা টান দিয়ে বললাম, ছাড়ুন এটা। কিন্তু উনি শক্ত করেই ধরে রইলেন, আর আমার দিকে তাকিয়ে রইলেন। কি করছেন আপনি? ছিঁড়ে যাবে তো। আমি বিরক্ত হয়ে বললাম। উনি হঠাৎই ছেড়ে দিলেন। তারপর আবার আমার শাড়ির দিকে মনোযোগ দিলেন। আশ্চর্য। ভালো মন্দ কিছুই বলল না। কিছু তো বলতেই পারত। অসহ্য। উনি শাড়ির বিষয়টা আমলে আনতে পারছেন না। তাও যতটুকু পারছেন চেষ্টা করছেন। উনি আমাকে হাতে ধরিয়ে দিচ্ছেন আর আমি গুজে নিচ্ছি। বেচারার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। ইচ্ছে করছে মুছে দিই, কিন্তু নিজেকে সামলে নিয়ে অন্যদিকে তাকালাম। উনি কুচি করতে লাগলেন। কুচি করতে অনেক সময় লেগে গেল তার, কিন্তু শেষ অবধি ভালোই হলো। উনি কুচি করে নিজেই কুচিটা গুজে দিতে গেলেন, কিন্তু গুজে দিতে গিয়ে থেমে গিয়ে আমাকে গুজে নেওয়ার জন্য বললেন। আমি ওনার হাত থেকে কুচিটা নিয়ে তাড়াতাড়ি গুজে নিলাম। ইথান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, চলো এখন। পার্সটা ফেলে এসেছি, নিয়ে আসি। চোখ পিটপিট করে তাকিয়ে বললাম, চলো। চোখ দিয়ে ইশারা করে বের হতে বললেন উনি। আমি এগিয়ে গিয়ে দরজা খুললাম। উনি নিজের কোটটা হাতে নিয়ে বের হয়ে এলেন। দুইজনেই একসাথে ভলেন্টিয়ারদের রুমের সামনে এসে হাজির হলাম। উনি দরজার কাছে দাঁড়ালেন। আমি ভিতরে ঢুকতে না ঢুকতেই প্রেমা বলল, যাসনি এখনো? সব কাজ শেষ, সবাই গেছে, আমরাও যাব এখনই। হলে ছিলাম। শাড়ি পুরো খুলে গিয়েছিল। কি একটা অবস্থা। কপাল কুঁচকে পার্সটা খুঁজতে খুঁজতে বললাম আমি। শিলা সুর টেনে বলল, অহ, তা খুলে গেছিল নাকি ইথান খুলে দিয়েছিল? আমি চমকে উঠে চোখ পাকিয়ে তাকালাম ওর কথা শুনে। ইথান বাহিরেই দাঁড়িয়ে আছে, হয়তো শুনেও নিয়েছে। আমি ইশারায় বললাম চুপ করতে, কিন্তু সে থামার মতো না। শেষমেশ হলো রুমে। বাসর ঘরে করলেই তপারতি। যাই হোক, কি কি করেছিস রে? ভ্রু উঁচু করে বাজে ইশারা করল শিলা। বাহিরেই আছে। চুপ কর। ফিসফিস করে হাত জোর করে বললাম আমি। আছে তো কি হয়েছে? আমাদেরই তো জিজো, বলল শিলা। প্রেমা সরু চোখে তাকিয়ে মাথায় হালকা করে বাড়ি মারল শিলার, আর বলল, অনেক হয়েছে, চুপ কর। তোর বিয়ের পর নিজেই দেখে নিস কি কি হয়। শিলা মুখ ফুলিয়ে নিজের মাথা ডলতে লাগল। তুই যা, এখানে থাকলে আরও উল্টোপাল্টা শোনাবেও। প্রেমা আমাকে বলল, আর কি বাকি আছে? ইথান তো মনে হয় শুনেই ফেলেছে। আমি নিজের পার্সটা নিয়ে বাহিরে বেরিয়ে এলাম। ইথান এক হাত পকেটে ঢুকিয়ে অন্য হাতে কোটটা ধরে দাঁড়িয়েছিল। আমাকে দেখে একটা ঠান্ডা চাহনির সাথে তাকিয়ে হাঁটা শুরু করে দিল। দেখেই বুঝলাম তার মেজাজ বিঘরে আছে। এখন আবার কি হলো? এত সময় তো ঠিক ছিল, নাকি শিলার কথাগুলো শুনে ফেলেছে? চুপচাপ গাড়িতে বসে সিট বেল্ট বাঁধলাম। ইথান সিটে বসে নিজের টাইটা ঢিলে করে নিয়ে গাড়ি স্টার্ট দিল। আমি ওর দিকে আর চোখে তাকাতে লাগলাম। সেই গাড়ির লুকিং গ্লাসে তাকিয়ে গাড়ি ঘুরিয়ে নিতে ব্যস্ত। আর সেই মুহূর্তেই আমার চোখ পড়ল ওনার ঘাড়ের কাছে, যেখানে আমি কামড় বসিয়ে দিয়েছিলাম। জায়গাটায় লালচে দাগ হয়ে গেছে। টাই ঢিলে করাই আর অন্যদিকে ঘাড় ঘুরিয়ে রাখায় এখন ভালোভাবেই দেখা যাচ্ছে। আমার গত একদিন আগে বেকুবের মতো করা কাজটা আবার মনে পড়ে গেল। তাই তৎক্ষণাৎ আমি মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালাম। যদিও আমার ইচ্ছে করছে ভালোভাবে দেখতে ঠিক কতটা লাল হয়ে গেছে।
হঠাৎই মনে হলো দাগ হয়ে গেলে। আমি আবার ওর দিকে তাকালাম। ইথান সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছে। দেখে মনে হচ্ছে এখনো তার মেজাজ বিগড়েই আছে। কি হয়েছে কে জানে। আমি চিন্তা করতে করতে সামনে ঘুরলাম, কিন্তু চিন্তা করে ফলাফল হলো জিরো। ঢাকা শহর মানেই জ্যামের জটলা। বাসায় ফিরতে ফিরতে 8টা বাজল। রাত হয়ে গিয়েই ঝামেলা। সারাদিন এত দৌড়াদৌড়ি করে এখন গোসল না করলেই নয়। কিন্তু ঠান্ডাও লেগে যেতে পারে। যদিও সকালে গোসল করেছিলাম, তাই ইথানের মা আগেই বলে দিল এখন গোসল করো না। কিন্তু আমাকে তো করাই লাগবে, না হলে আমি শান্তিতে থাকতে পারবো না। রুমে এসে ঢুকতেই দেখলাম ইথান ড্রেস চেঞ্জ না করে দাঁড়িয়ে আছে। তার চাহনি দেখে বুঝলাম সে এখনো খারাপ মুডে আছে। আমি প্রশ্নসূচক চোখে তাকিয়ে তারপর আলমারি থেকে নিজের ড্রেস নিতে গেলাম, কারণ আমি কিছু করেছি বলে আমার মনে পড়ে না। হঠাৎই বুঝলাম ইথান দরজা বন্ধ করে দিল। আমি থ মেরে আলমারির মধ্যেই তাকিয়ে রইলাম। দরজা কেন বন্ধ করছেন উনি? পরক্ষণেই মনে হলো করতেই পারে, কাজ আছে হয়তো কোনো। আমি নিজের মতো জামা নিয়ে আলমারিটা বন্ধ করে ঘুরতেই ইথানকে আমার সামনে পেলাম। কিছু বলবেন? আমি অপ্রস্তুত হয়ে বললাম। উনি কিছু না বলে শক্ত মুখ করে আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। আমি একটু ঘাবড়ে গেলাম, তবুও চুপচাপ জায়গায় দাঁড়িয়ে রইলাম। উনি আমার একদম কাছে এসে থামলেন। আমি দৃষ্টি ফ্লোরের দিকে রাখলাম। হার্টবিট বেড়ে গেছে। আর কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকলে আমার খবর হয়ে যাবে। উনি তো কিছু বলছেনও না, তবে করা কিছুই শোনাবে যা তার চাহনিতে বুঝলাম। তাই আমি ওনার সামনে থেকে সরে গিয়ে বললাম, আমি কি করেছি? আমার যেটা পছন্দ না সেটাই করেছ, বলল ইথান। আমি অবাক হয়ে ওনার দিকে তাকালাম। তোমার ফ্রেন্ডরা কি করে সেই বিষয়ে আমি ইন্টারেস্ট দেখাই, শক্ত গলায় বলতে লাগলো ইথান। আমি না বুঝে বকা সেজে তাকালাম। দেখাই? উনি আবার প্রশ্ন করলেন। আমি ভয় ভয় না সূচক মাথা নাড়লাম। তাহলে তোমার সাহস কি করে হয় ওদের সাথে আমাদের পার্সোনাল বিষয় নিয়ে আলোচনা করার? দাঁতে দাঁত চিপে বলল ইথান। আমি কাপা গলায় বললাম, কি বলেছি আমি? আমি তোমার সাথে যা করি না করি সেটা আমার আর তোমার মধ্যে থাকবে। লাইক সিরিয়াসলি? ফুলসজ্জায় যদি কিছু হতো সেটা তুমি অন্যদের কাছে আলোচনা করতা। কমন সেন্স নেই তোমার? প্রাইভেসি বলে তো কিছু থাকা উচিত। তুমি এসব বিষয় কি করে তোমার ফ্রেন্ডদের বলো? রেগে এতগুলো কথা গড়গড় করে বলল ইথান। আমি শুধু থমথমে মুখে তাকিয়ে রইলাম। ফ্রেন্ডদের সাথে তো এমন আলোচনা হয়। এগুলো হলে কি সমস্যা? প্রশ্ন করতে চেয়েও করলাম না। না জানি আবার রেগে কি না ফেটে যায়। চুপ করে আছো কেন এখন? কি বলেছ ওদের? যেমন কিভাবে কিস করেছ, কিভাবে বাইট করেছ? তীক্ষ্ণ দৃষ্টির সাথে তাকিয়ে বলল ইথান। বলতে চাইলাম যে, বলিনি কিছুই। কিন্তু আমার মুখ দিয়ে কিছুই বের হলো না। যদিও আমি বলে দিতাম ফ্রেন্ডদের। কারণ আলোচনা করতে করতে মুখ ফসকে বলা হয় যায় এগুলো। কিন্তু এগুলোও যে এত গুরুতর ঝগড়ার বিষয় হতে পারে জানতাম না। উনি কয়েক সেকেন্ড রাগী চোখে তাকিয়ে থেকে তারপর নিজের জামা কাপড় নিয়ে বাথরুমে ঢুকে গেলেন। আমি নিচের ঠোঁট কামড়ে ধরে চিন্তা করতে লাগলাম কি করা যায়। সরি বললে রাগ কমে যাবে। উফ কি অসহ্য। 1 মিনিট, তার মানে উনি শিলার কথা সব শুনেছেন। হায় রে কপাল। আরেকটা বিষয় হলো, উনি যে বললেন আমাদের মধ্যে কিছু হলে বলে দিতাম কিনা। আমাদের মধ্যে কিছু হওয়ার সম্ভাবনা ছিল তাহলে? আমি হাঁ হয়ে বাথরুমের দরজার দিকে তাকালাম। তারপর ঠোঁট উল্টে বিড়বিড় করে বললাম, তাহলে কবে হবে? বেকুব শিলার বাচ্চা আমার জীবন তছনছ করে দিল। ওর ফুলসজ্জায় যদি আমি বম না মারি তো আমিও এরিন না। ইথান ফ্রেশ হয়ে বের হয়ে এলো। আপাতত সে আমার দিকে তাকাচ্ছেই না, থম মেরে আছে। আমি আহত চোখে তার মতিগতি দেখে যাচ্ছি। সে ফ্রেশ হয়ে বেলকনিতে টয়লেটটা রেখে দিয়ে সেই রুম থেকে বের হয়ে গেল। আমি মুখ ফুটে কিছু আর বলতে পারলাম না। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফ্রেশ হতে গেলাম। আর হালকা পাতলা গোসল দিয়ে বের হয়ে এলাম। তারপর হেয়ার ড্রায়ার দিয়ে চুলগুলো শুকিয়ে নিলাম, না হলে ইথানের মা বুঝতে পেরে যাবে। তারপর ডিনারের জন্য নিচে নামলাম। ডান হাত কেটে গেছে বলে 1 প্লেট মাখা ভাত আমার সামনে দিলেন ইথানের মা। হাত নাকি কেটে গেছে? কতটা কাটলো দেখি, বললেন উনি। আমি আর চোখে ইথানের দিকে তাকালাম। সে চুপচাপ বসে আছে।
অবশ্য এখন অত চড়া মেজাজে নেই। রাগ ঝাড়া হয়ে গেছে যেহেতু। হয়তো সেই বলেছে হাত কাটার কথা। কারণ বাসায় ঢোকার সময় ইথানের মা খেয়াল করেননি। রান্নাঘর থেকেই আমার সাথে কথা বলছিলেন। বেশি না, ওর দিলাম আমি। ইথানের মা আমার হাতটা ধরে দেখতে লাগলেন। আহারে, আচ্ছা চামচ দিয়ে খাও, নাকি আমি খাইয়ে দিব, বললেন তিনি। আমি হাত নাড়িয়ে বলে উঠলাম, না না, আমি একাই পারব। পুরো ডিনার করার সময়টা উনি থম মেরাই রইলেন। খাওয়া শেষে ইথানের মা আমাকে ফিসফিসিয়ে জিজ্ঞেস করল, ঝামেলা করেছ তোমরা? আমি সাথে সাথে না সূচক মাথা নাড়লাম। কারণ উনি বলেছেন আমাদের ব্যাপার কাউকে না বলতে। তাই আমি কাউকে কিছু বলবো না। কাউকে না। আমি রুমে এসে ইথানকে দেখলাম না। কই গেল সে? বেকনিতে একটা উকি দিলাম, সেখানেও নেই। তাই মন মরা হয় এসে বিছানায় বসলাম। তখনই ইথান রুমে ঢুকল। আমি ঘাড় ঘুরিয়ে তাকালাম। এক দফা চোখাচোখি হতেই আমি চোখ সরিয়ে নিলাম। ইথান বিছানার সামনে এসে আমার কোলের উপর অ্যান্টিসেপটিক ক্রিম ফেলল। মুখটা খুলে তারপরই আমার কোলে ফেলল আর কর্কটা পাশে ফেলে রাখল, যাতে দ্বিতীয়বার বলতে না হয় আমার যে খুলে দিন। আমি ক্রিমটা হাতে নিয়ে ইথানের দিকে তাকালাম। সে তার মতো বিছানায় শুয়ে উল্টো দিকে ঘুরে রইল। আমি ওনার দিকে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে হাতে লাগিয়ে নিলাম। যদিও রাগ হচ্ছে কারণ উনি আরেকটু ভালোভাবে বুঝিয়ে বলতে পারতেন। ওনার কি পছন্দ, কি পছন্দ না, আমি কিভাবে জানব? হুহো, চলবে।